আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার বিকেলে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। শুক্রবার বিকেলে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ। আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় সতর্কভাবে দুদেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। বৃহস্পতিবার বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতসহ জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। বৈঠক শেষে গোয়েন লুইস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। এই দলের কর্মপরিধি কি হবে তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। আর রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে এটি কঠিন কোনো কাজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনার মূল বিষয়গুলো। আমরা অবশ্যই চেষ্টা করব যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না, শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া। এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলমান থাকবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা। 10 জন আসামি করেছি আমরা, এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকেই আসামি করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয় তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার আরও 2টি মামলা এজাহার হিসাবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 15 জনকে আসামি করা হয়েছে। এদিকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে রাজধানীর শেরেবাংলানগর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহাদিবা ছন্দার আদালত। মামলা দায়েরের জন্য মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের সবাইকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় নিহত টাঙ্গাইলে সাজিদের জানাজায় অংশ নিতে গিয়ে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে ধনবাড়ী উপজেলায় সাজিদের বাড়িতে যান তিনি। নাহিদ বলেন, সাজিদদের আত্মত্যাগের কারণেই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত 4 অগাস্ট পুলিশের গুলিতে আহত হন। বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আমরা সবাই সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। এই যে সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। অন্যদিকে গণহত্যায় জড়িত কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে এখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের জানাজায় অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষারায় আমানতের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে, আহত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ক্ষমতার পালা বদলে পাল্টে গেল ধানমন্ডি 32 নম্বরের চিত্র। বৃহস্পতিবার শোক দিবসকে ঘিরে ছিল না কোনো আয়োজন, দেখা যায়নি দলের পরিচিত কোনো মুখ। তবে শক্ত অবস্থানে ছিল ছাত্র জনতা। আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বুধবার থেকেই 32 নম্বরের আশপাশের সড়ক দখলে নেয় তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। 15 আগস্টকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণজমায়েতে নতুন বিপ্লবের ঘোষণাও দেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ
বিভিন্ন রাজনৈতিক দল। দিনটিকে ঘিরে জনমনে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩২ নম্বর সড়কের চিত্র ছিল একেবারেই স্বাভাবিক। দিনভর শুনশান নীরবতা, মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকে। তবে উল্টো চিত্র ছিল আশপাশের সড়কের। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে অবস্থান নেয় হাজারো ছাত্র জনতা। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা। ছাত্র জনতার তোপের মুখে পড়তে দেখা গেছে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে। জনতার অবস্থান কর্মসূচিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন সন্দেহে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে। এদিকে 15 আগস্টকে কেন্দ্র করে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে কেউ নস্যাৎ করতে চাইলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। নূর হোসেনের রিপোর্ট। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোগান্তি এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। জুলাই গণহত্যার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফল, ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে মোবাইল তল্লাশি এবং সাংবাদিকদের বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন সমন্বয়করা। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে এদিন মেট্রো রেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ডিএমটিসিএল এর কোম্পানির দেয়া বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বলা হয়, সরকার গত 11 আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দেয়, কিন্তু অনিবার্য কারণে সেই কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং গাজীপাড়া স্টেশন ছাড়া অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর জন্য এর সিস্টেম ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘ 15 বছর ধরে স্বপদে বহাল থাকা ঢাকা ওয়াসার আলোচিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিমে খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিতে নিয়োগ দেওয়া হয়েছে AKM শহীদ উদ্দিনকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন দিয়ে এসব সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এর আগে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর
সুজিত কুমার বালা সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দফতরে পদত্যাগপত্র জমা দেন। সুনামগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের এক অফিস সহকারীকে ঘুষের টাকাসহ হাতে নাতে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা জানান, ড্রাগ লাইসেন্স নিতে আসা এক ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাজিপাড়ায় ওই অফিসে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা হয় অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে। পরে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ড্রাগ লাইসেন্স আবেদন করতে হলে 10 থেকে 20,000 টাকা ঘুষ দিতে হয়। 2020 সাল থেকে শতাধিক জনের কাছ থেকে ঘুষ নিয়ে লাইসেন্স প্রদান করা হয়েছে। এ সময় তল্লাশি করে এ সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রতি মাসে ফাহিম মিয়া কাদের মাঝে ঘুষের টাকা বন্টন করতেন সেই তালিকাও জব্দ করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে আগামী 5 সেপ্টেম্বর এই রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আর আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। এদিকে আগামী রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ 1 মাসের বেশি সময় স্থগিত ছিল দেশের সকল শিক্ষা কার্যক্রম। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআরের আয়কর বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সাইফুল আলম মাসুদের কোম্পানি এস আলম হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর। বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার বিবৃতিতে ব্যাংকটি বলেছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তাদের চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে তারা। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারিত করা বাংলাদেশে তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি। প্রবাসের খবর। রিয়াদে সংবর্ধনা সভার আয়োজন করে সিলেটের বৃহত্তর উমাইরগাঁও প্রবাসীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ফখর উদ্দিনের রিয়াদ আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কামাল উদ্দিন। মারুফ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুক এবং সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন নুরুল হক সহ বৃহত্তর উমাইরগাঁও প্রবাসীরা। গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে মদিনাস্থ সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ। এনটিভি মদিনা প্রতিনিধি ফয়িমো ফরহাদ জানান, সংগঠনের সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবু তাহের সওদাগর। প্রধান অতিথি ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা গোলাম রসুল কমরি, পরিষদের প্রধান উপদেষ্টা শাহিদুল হক কাতেবি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কাতারে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান্সের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। NTV কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং হুমায়ুন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 34 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পর্যবেক্ষক আব্দুল রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক গভর্নিং বডির সার্ভিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম। স্কুলের সার্বিক উন্নয়নে সবাইকে অবদান রাখার আহ্বান জানান বক্তারা। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে যে কোনো কিছুর জন্যই প্রস্তুত বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রয়োজন হলে পরিস্থিতি দাবি করলে একাদশে 4 পেসারও খেলিয়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত, এমনটাই জানিয়েছেন দলের স্পিন কোচ মোশতাক আহমেদ। বৃহস্পতিবারও অনুশীলন করেছেন শান্তরা। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানি মূল ভরসা এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট না জয়ের আক্ষেপ নিয়েই মাঠে নামতে হবে দলটিকে। ইসলামাবাদের উইকেটটি প্রতিশ্রুতি দিচ্ছে বড় স্কোরের, তাই স্পিনাররাও প্রয়োজনে বড় ভূমিকা রাখতে পারেন বলে আশাবাদী মোশতাক আহমেদ। সাকিবের মতো অভিজ্ঞ এই সিরিজে খেলায় একাদশে ভারসাম্য তৈরিতে কাজে আসবে। মুশফিকের অভিজ্ঞতাও বড় আশাবাদী করে তুলেছে আমাদের। উইকেটের পরিবেশ ও পরিস্থিতি বুঝে আমাদের দল গোছাতে হবে। এখান থেকে বলা মুশকিল কেমন উইকেট হবে রাওয়ালপিন্ডিতে। যদি পরিস্থিতি দাবি করে তবে আমাদের স্কোয়াডে অনেক পেসারই আছে, দরকার পড়লে 4 জন একাদশে খেলবে। যদিও ঐতিহাসিকভাবে এই অঞ্চলে স্পিনাররা ম্যাচের একটা অংশে এসে নিয়ন্ত্রণ নেবে, এটা ধরেই নেওয়া যায়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।